ফ্যাসিস্ট রুখতে রাজপথে সব রাজনৈতিক দল। দিল্লির দাসত্ব মেনে না নেওয়ার হুঁশিয়ারি, সাংবাদিক মারধরে জামাতের দুঃখ প্রকাশ। নবায়নযোগ্য খাত থেকে 4 বছরেই মিলবে 20% বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা। চীন সফরে তিস্তা চুক্তি ও আঞ্চলিক নিরাপত্তায় নজর দিল্লির। অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দারা, অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানীর। বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগে মতপার্থক্য। একযোগে পদত্যাগ করলেন জামাতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। বিতর্কের মুখে বগুড়ার 3টি ইউনিয়নের নাম নিয়ে গণশুনানি। পঞ্চগড়ে ক্যালকুলেটরে গুণে ঘুষ নেয়া কর্মকর্তা প্রত্যাহার। হরমুজ প্রণালী থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। 3.5 মাস পর দেশের পথে বাংলার জয়যাত্রা। রাতে পর্তুগাল ক্রোয়েশিয়ার বাঁচা মরার লড়াই। CR7-এর জ্বলে ওঠার অপেক্ষা। নকআউট নিশ্চিতে নামছে ইংলিশরাও। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। দিল্লির কৃতদাস হবে না ঢাকা, বরদাস্ত করা হবে না ফ্যাসিবাদের পুনরুত্থান, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, গত 17 বছরে অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হলেও সাজা হয়নি সেই অপরাধীদের। আর তাই পতিত স্বৈরাচারের পক্ষে এখনো অনেকে তাদের হয়ে সাফাই গাইছে, যা কাম্য নয়। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। মিছিল শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী কোনো তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? একটা মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। এ সময় দলের অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। বারবার তারা জানমাল অনিরাপদ করেছে সাধারণ মানুষের, তো তারা সাধারণ মানুষের শত্রু হিসেবে অবস্থান নিয়েছে। এই জন্য তাদের আর জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী হবে না, তাদের হবে মৃত্যুবার্ষিকী। যে কোনো মূল্যে ফেসিবাদের সমর্থকদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির নেতাকর্মীরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জীবনের বিনিময় হলেও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুম খুনের প্রতিবাদে সমাবেশে একথা বলেছেন তিনি। এ সময় তার মন্তব্য, ক্ষমতায় এসে সরকার জুলাইয়ের বিচার না করে নিজেরাই নিজেদের হত্যা করছে। জনগণের প্রতি তাদের কোনো দায় নেই বলে দাবি করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পুরনো পথেই হাঁটছে ক্ষমতাসীনরা। 11 দলীয় ঐক্যের এই সমাবেশে যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সব হত্যাকাণ্ডের বিচার না করলে এ সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। 5 আগস্টেই আওয়ামী লীগের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, তাদের যারা ফেরানোর চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা,
এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদাল নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। পতিত সরকারের ফ্যাসিবাদী শাসন ও গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জামাত ইসলামী। একসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে রাজধানীর নানা স্থানে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। তবে ধানমন্ডি ৩২-এ ফ্যাসিবাদ বিরোধী মিছিল শেষে কথা কাটাকাটি নিয়ে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাত নেতাকর্মীর বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামাত ইসলামী। এ সময় বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসন এবং সরকার সংশ্লিষ্টদের গুম খুনের দ্রুত বিচারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। অবিলম্বে হাসিনা এবং তার দোষরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবে ধানমন্ডি ৩২ এলাকায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল শেষে ঘটে অন্যরকম ঘটনা। সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নেওয়ার অনুরোধ করলে কয়েকজন কর্মী তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমানকে দোষর আখ্যা দিয়ে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হাজারীবাগ থানা আমির সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি বিধায় তারা আমার উপরে আক্রমণ করলো। ঘটনার বিষয়ে জানতে চাইলে জামাতের স্থানীয় নেতারা দাবি করেন হামলায় জড়িতরা সংগঠনের দায়িত্বশীল কোনো কর্মী নন। ব্যানার আমাদের ছিল, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিন বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা মহানগর দক্ষিণের জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গুলিস্তান মতিঝিল হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলন সহ গত ১.৫ দশকের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান বক্তারা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। পলাশীর যুদ্ধে মীর জাফর ও ঘোষেটি বেগমের মতো বিশ্বাসঘাতকদের কারণে বাংলার স্বাধীনতা বিপন্ন হয়েছিল, তেমনি বর্তমান বাংলাদেশেও সেই ধরনের বহু চরিত্রের জন্ম হয়েছে। বিকেলে প্রেস ক্লাবে ছাত্র শিবির আয়োজিত পলাশী দিবসের আলোচনা সভায় এ বক্তব্যে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি অভিযোগ করেন, সীমানা, মানচিত্র ও পতাকা আলাদা হলেও দেশ এখনও নানা ষড়যন্ত্র ও আধিপত্যবাদের হুমকির মুখে। ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলোকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। আধিপত্যবাদী শক্তির সামনে সেবাদার সেজে সারা জীবন আধিপত্য শক্তির তাবেদারি আমাদের করতে হতো। সেজন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানেই ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা, মেঘনা, যমুনার তীরেও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, যারা ৪৭কে মানে না, যারা বলে ৪৭-এর সীমানাটা ভুল হয়েছে, এটা রাবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপাতের মধ্যে প্রবেশ করা। সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে, তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা করছে সরকার। এই পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতার সৃষ্টির চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশের অভিযান ও তল্লাশি।
এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমন্ডি ৩২, গুলিস্তান সহ সারা ঢাকায়। মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সুযোগ পেলে নাশকতার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের, তবে আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিকল্পনা নস্যাৎ করেছে। মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ ডিএমপি কমিশনারের। মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। নৈরাজ্য সৃষ্টির শঙ্কা থাকলেও প্রায় নির্বিঘ্ন ছিল গোপালগঞ্জের আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সেনা টহল, র্যাব, পুলিশের সতর্ক অবস্থানে ভেস্তে গেছে ঝটিকা মিছিলের চেষ্টাগুলো। দিনভর পুরো টুঙ্গিপাড়ায় ছিল শুনশান নিরাপত্তা। সহকর্মী সাব্বির আহমেদ গোপালগঞ্জ ঘুরে একটি রিপোর্ট করেছেন। কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশের চোখ গোপালগঞ্জে থাকলেও পুরো নগরী ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। টুঙ্গিপাড়ার জাকির হোসেন সাক্ষী রাজনীতির নানা উত্থান পতনের। জানালেন দেশ নিয়ে তার অনুভূতির কথা। খাটিপিটি খাই, যেই আসুক আমাদের আইজও কষ্ট করে খাতে হবে, কালকেও কষ্ট করে খাতে হবে। তাহলে কে কি করলো না করলো আমাদের দেওয়ার দরকার নেই, আমরা কষ্ট করিয়া খাই। কোথাও নেই ভিড়, কোলাহল বা গাড়িবহর। দু একটি জায়গায় ঝটিকা মিছিলের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর একটা বাড়ি, সেইখানে তো আপনার অনেক উত্তাল হওয়ার কথা, যে এইখানে আওয়ামী লীগের একটা ঘাঁটি, সেই হিসেবে অনেক হওয়ার কথা না, কিন্তু কিছুই তো আমরা দেখি না সেইভাবে। আগে তো আওয়ামী লীগ সরকার থাকতে আনন্দ করতে সব কিছুই ছিল, এখন তো আর আওয়ামী লীগ নেই, বিদার এসব নেই কোনো কিছু, সব ঠান্ডা নীরব। আগে তো খোলামেলা ছিল, মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বহুত দূরিতে আইসে। এক সময় যে সমাধিতে হাজারো মানুষের আনাগোনা ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। যেহেতু বাংলাদেশ সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলেছেন, এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ এবং সকল ধরনের কার্যক্রম আমরা এখান থেকে যেন না হয় সেইভাবে সতর্ক অবস্থানে আমরা আছি। এছাড়া মিছিলের চেষ্টার সময় গোপালগঞ্জের 5 উপজেলায় 7 জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। মূল শহরে রাস্তাঘাটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আর পুলিশে আসামি গ্রেপ্তারটা রেগুলার বিষয়। আমার এই 5টা থানায় প্রতিদিনই 10-12 জন গ্রেপ্তার হয়, আজকে বরং কম গ্রেপ্তার হয়েছে, মাত্র 7 জন গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের রেগুলার যে আসামি গ্রেপ্তার করা, তারই একটা পরিসংখ্যান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, গোপালগঞ্জ। 4 বছরের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে চাহিদার 20% বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। পরে তার উপদেষ্টা জানান, চীন সফরে শুধু বেইজিং নয়, স্থাপিত হবে বহুমাত্রিক সম্পর্ক। সফরে সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা। প্রযুক্তি নির্ভর শক্তিশালী অর্থনীতির শহরে প্রধানমন্ত্রী তার প্রথম চীন সফরে শুধু দেশের মানুষ নয়, তাকিয়ে কূটনৈতিক মিত্ররাও। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আলোইস জভিঙ্গির। চীনের ডালিয়ানের এই আয়োজনের শুরুতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন তারেক রহমান। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা is a key top priority, and to do that we need to work with collective responsibility. বলেন 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে তার সরকারের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে সরকার প্রধানের চীন সফর। নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি
কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সফরে 7 দেশের সরকার প্রধানের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে যাবেন বেইজিং। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক রয়েছে তার। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফোরামের সিইওর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আজ রাতে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আমরা আরও জানাচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ছুই ইয়াং জিনিয়া। আমি এখন চীনের দালিয়ানে সামার দাভোস ফোরাম থেকে পড়ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত রাতে দালিয়ানে পৌঁছেছেন। ফোরামের প্রথম দিনে প্রধানমন্ত্রীর সময়সূচি বেশ ব্যস্ত। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাথে সাক্ষাৎ। এরপর জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং আজ সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি ছিংয়ের দেওয়া স্বাগত নৈশভোজে অংশগ্রহণ করবেন। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী হাই স্পিড ট্রেন বেইজিংয়ে উদ্দেশ্যে দালিয়ান ত্যাগ করবেন। বেইজিংয়ে তিনি চীনের শীর্ষ নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সিএমজির লিডার্স টক অর্থাৎ উচ্চ পর্যায়ের নেতাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। মুক্ত বাণিজ্য, শ্রমবাজার ও আসিয়ানে যুক্ত হওয়া নিয়ে বড় অগ্রগতিও দেখছেন তিনি। সচিবালয়ের ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে তিনি বলেছেন, দলটি নৈতিক ভিত্তি হারিয়েছে। নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে উষ্ণ সংবর্ধনা, দ্বিপাক্ষিক ইস্যুতে সমঝোতা, দুই সরকার প্রধানের একান্ত বৈঠক, সব মিলিয়ে একে বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে সরকার। সচিবালয়ে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে যাবে বলে আশাবাদী সরকার। ডিজিটাল অর্থনীতি, আই ও সেমিকন্ডাক্টরের সহযোগিতা, হালাল শিল্পে সহযোগিতা, শিক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে, জ্বালানি খাতে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত। এটা একটা বড় সংকট। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল, যেটা কোনো সিগনিফিক্যান্ট উন্নতি এখনো হয়নি। আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা সমাধান করতে হবে এবং মালয়েশিয়ার মতো দেশকে এটার সাথে সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য বড় অর্জন হবে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে জাহিদুর রহমান বলেন, দলটির নৈতিক ভিত্তি আর নেই। পাচারের টাকায় নৈরাজ্যের চেষ্টা চলছে। চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে। আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সামনে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলছেন, দলীয় প্রতীকবিহীন নির্বাচনে যে কোনো নাগরিকের অংশ নেওয়ার সুযোগ থাকছে। উপজেলা নির্বাচন কে করতে পারবেন, ইউনি পরিষদ নির্বাচন কে করতে পারবেন, একটা লিস্ট আছে। দেখবেন উপজেলার আইন যেটা আছে ওর মধ্যে লেখা আছে। এগুলো যার যার সমস্যা নেই তিনি নির্বাচন করতে পারবেন। স্বাধীন মিডিয়া কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। অন্যরা যারা আছে তাদের সাথে কথা বলবো। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সার্ক ভিসা নিয়ে ভারতে পৌঁছান জাহিদুর রহমান। দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রবেশের অনুমতি দেন, কিন্তু তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। He arrived here on a private passport with a SAARC visa. তিনি ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে এসেছিলেন। দিল্লি বিমানবন্দরে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে প্রবেশের অনুমতি দেন, কিন্তু তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। At Delhi airport and subsequently permitted entry.
তিস্তা প্রকল্প ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের দিকে নজর রাখছে ভারত। একথা বলছেন ভারতের বিশ্লেষকরাই। তারা বলছেন, বেইজিং গুরুত্ব পেলেও ভারসাম্যপূর্ণ কাজ করছে ঢাকা। নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যদিও এখন আছেন চীনে। একে বেইজিং ও দিল্লির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা মনে করছেন ভারতের বিশ্লেষকরা। এইটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা কনসার্নের দিক ডেফিনেটলি, এবং আমার মনে হয় যে যেই 17টি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে স্বাক্ষরিত হওয়ার কথা আছে, সেটাও কিন্তু বাংলাদেশের মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিনিয়োগ এবং এই দিকগুলোকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এই মেমোরান্ডামসগুলোকে স্বাক্ষরিত করা হবে। তবে ভিন্নমত দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর। তার দাবি, বেইজিংকে গুরুত্ব দিচ্ছে ঢাকা। জিওপলিটিক্সের ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ ভারত নিকটতম প্রতিবেশী, কিন্তু চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক টানাপোড়েন রয়েছে, এবং যে কারণে আজকে চীনের সঙ্গে যতটা বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়বে সেটা দেখতে হবে যে কিভাবে যুক্তরাষ্ট্র কিভাবে তার প্রতিক্রিয়া জানায়। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রেড ল্যান্টার্ন অ্যানালিটিক্যাল অবজারভার গ্রুপ বলছে, তারেক রহমানের দ্রুত সময়ে ভারত সফর করা দরকার। বাংলাদেশ ফার্স্ট পলিসির মতো একটা কিছু করে, কিন্তু এটাতে তাদের এটা ভুললেও ঠিক নয় যে ভারতের সঙ্গে রিলেশনটা ভালো থাকাটা আমার মনে হয় অত্যন্ত বদ্ধপরিকর। ভারতের বিশ্লেষকরা বলছেন, ঢাকা দিল্লি সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত। কাজী শাহরিন, স্টার নিউজ। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। হিন্দু মুসলিম দাঙ্গা চেষ্টা হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক আইনজীবীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। সহকর্মী হাবিবুর রহমান অভির রিপোর্ট। বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি সংখ্যালঘুদের জন্য আলাদা প্রদেশ তৈরির বক্তব্য দেন এক আইনজীবী, আর রাজধানী শাহবাগে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, অন্য দেশের সহযোগিতায় প্রদেশ তৈরির ঘোষণা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, যে একজন ব্যক্তি চাইবেন এবং আমাদের অন্য একটা রাষ্ট্র চলে আসবে, এখানে এসে তার চাহিদা অনুযায়ী ধর্মীয় কারণে বা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে একটা প্রদেশ সৃষ্টি করবে, এই ধরনের কথা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে বলা সঠিক না। আলাদা প্রদেশ তৈরির ভাবনাকে একেবারেই অবাস্তব বলছে হিন্দু মহাজোট। না, ওই দাবি আমি একমত না। একমত না বলতে গেলে, বাংলাদেশের যদি আমার বাড়ি হলো রাজবাড়ি, আমাকে যদি বলেন চট্টগ্রামে যায় বসতি করেন, আমি তো করবো না। এটা হচ্ছে উনি যেটা বলছে এটা অসম্ভব, এটা হলো অবাস্তব। কেউ করবে না, হিন্দুরাই করবে না। দরকার হলে এই দেশ ছেড়ে চলে যাবে, তবে এই দেশের মধ্যে আর এক দেশে যায় বসবাস করবে না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর শঙ্কা, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। উনি যখন বলেন কয়েকটি দেশ, তা আমার মাথায় একটা দেশের কথাই মনে হয়। তো একটা দেশে কিন্তু গুপ্ত সাহায্য করবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, কারণ একটা ওপেন জায়গায় একটা মূর্তি থাকলে কেউ হয়তো ওটাতে একটা ঢিল মারবে, কেউ হয়তো ওটা থেকে একদিন একটু আগুন লাগানোর চেষ্টা করবে, আর লেগে যাবে হিন্দু মুসলিম। এই উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। হঠাৎ এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। চৈতালির উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি তো বোঝাই যায় যে একটা কোনো সংস্থার হয়ে কাজ করছে। মোস্ট লাইকলি র তাকে বলেছে যে তুমি এইটা বলো। খালেদা জিয়া গেছিলেন যখন চীন সফরে, তখন আমরা শুনেছিলাম যে চীনের সঙ্গে কিছু চুক্তি হবে আর কি। তখন এই 64টা জেলায় যখন বোমা, তখন উনি তাড়াতাড়ি করে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। তো এখন দুটার মধ্যে আমি কোরিলেশন দেখি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগ প্রশ্নে সরকারের সঙ্গে মতপার্থক্যে পদত্যাগ করেছেন 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। এই 18 জন
আইন কর্মকর্তার মধ্যে রয়েছেন 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে রাষ্ট্রপতি বরাবর। এতে তারা বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এসব কারণে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্তের আশঙ্কাও জানিয়েছেন তারা। 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি। কারণ 3টি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স সেটা বাতিল করা। এই 3টা কারণ দেখিয়ে আমরা এখানে পদত্যাগপত্র সাবমিট করেছি। পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী বললেন, বিদ্যমান শিক্ষা কাঠামো পর্যালোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় সংশোধনী। একই সঙ্গে পাঠদান ব্যাহত না করে পরীক্ষা আয়োজনের জন্য নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। ফরহাদ বিন নূরের রিপোর্ট। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখানে সূর্যের আলো সবাইকে স্পর্শ করলেও শিক্ষার আলো থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ের অধিকাংশ শিশু। এমন বাস্তবতায় শিক্ষাকে সহজ, সুলভ ও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নেয়ার কথা ভাবছে সরকার। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় সেই ইঙ্গিতই দেন শিক্ষামন্ত্রী। এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব। আমি সেই আলোচনাগুলো করছিলাম, কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই, তাহলেই সকলেই আমরা একত্রিত হব। পরীক্ষা কেন্দ্র নিয়ে জটিলতা কমাতে 4টি ইউনিয়নের একটি আলাদা পরীক্ষা কেন্দ্র করার চিন্তা আছে বলে আশ্বাস দেন মন্ত্রী। আমরা ক্লাস্টার করে 4টা ইউনিয়নের জন্য একটি কলেজ বা একটি স্কুলকে টার্গেট করবো, যেটা একটু বড় স্কুল কলেজ। সেখানে আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করে ওখানে আমরা পরীক্ষা কেন্দ্র বানাবো। অ্যাট দ্য সেম টাইম সেখানে এটা অডিটরিয়াম হিসাবে তারা ব্যবহার করবে। মতবিনিময় সভায় পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষায় আরও বেশি নজর দেওয়া দরকার আছে বলে মত দেন বক্তারা। ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা যদি আলোকিত করতে চান, একটি আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী, প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। শিক্ষার পরিবেশটা ভালো হোক, শিক্ষার মান বৃদ্ধি পাক। গত 16 বছরে যেটা হয়েছে, হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি। এই মানটাই বৃদ্ধি পাক, এটা আমরা চাই। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিক্ষার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড়ে ক্যালকুলেটরে গুণে ঘুষ নেয়া সেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। এদিকে ঘুষ নেয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে। মোবাইলে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় ক্যালকুলেটর চেপে 15% কমিশন দাবি করছেন। এ সময় ইউপি সদস্যরা কম দিতে চাইলে তিনি রাজি হননি। মেম্বাররা কোনোদিন লাভ হবে না, আসলে আমার কাজটা আপনি দেখেন নাই স্যার, এটা কোনোদিন শুনছেন কোনো মেম্বার বলছে আমার লাভ হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সময় উপস্থিত থাকা এক ইউপি সদস্য দাবি করেন, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের জন্য তাদের কাছে 15% কমিশন দাবি করেন বাবুল চন্দ্র রায়। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওনার অফিসে একজন কর্মকর্তা পিয়ন ছিল, নূর আলম ছিল, তারপরে ওনার একজন কর্মকর্তা যুগের উনিও ছিল, সবাই ছিল এখানে। থাকার পরে তো উনি তো সব কথা বললো যে ওনার কাছে 15% টাকা লাগে তাদের জন্য। একটা টাকার যদি এমন বের করতে হয়, সেক্ষেত্রে 15% তো আমি মুখে মুখে বের করবো না, এটা ক্যালকুলেট টিকতে হবে, তাই না? অনেকের স্বার্থে এটা হয়তো এখানে হাসিল করতে পারেনি আমি থাকাতে, উদ্দেশ্য পরিণত তাদেরকে এটা করানো হয়েছে আর কি।
এদিকে মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে অভিযুক্ত বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে 24 জুনের মধ্যে তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আজকে একটি হচ্ছে যে অফিস আদেশের মাধ্যমে তাকে আগামীকালকে মানে 24 তারিখে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ঘুষ নেওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বগুড়ার নতুন 3 ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি শুরু হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়রা নাম প্রস্তাব জমা দেন। সবচেয়ে বেশি প্রস্তাবিত নামগুলো পাঠানো হবে জেলা প্রশাসকের কাছে। এরপরই নির্ধারিত হবে ইউনিয়নগুলোর নতুন নাম। বিস্তারিত জজিফ হোসেন প্রতীকের রিপোর্টে। নানা বিতর্ক ও সমালোচনার পর শুরু হয়েছে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট 3টি ইউনিয়নে গণশুনানির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রতিটি ইউনিয়নের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইতিহাস, ঐতিহ্য কিংবা সর্বজন গ্রাহ্য নামের প্রস্তাবগুলো গ্রহণ করা হচ্ছে। তবে আগের বিতর্কিত নামগুলো এবার থাকছে না। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এবং জগন্নাথপুর জায়গার মধ্যে ইউনিয়ন পরিষদটা আছে। আমরা সবাই চাচ্ছি যে জগন্নাথপুরই হোক। জানি না, এবার তার উপর মত বিনিময় আমাদের মনুত্থিনে বাদ হলো। মনুত্থিনে বাদ আমাদের মনুত্থিনে ইউনিয়ন পরিষদ জগন্নাথপুর। ওরা হচ্ছে মীরবাড়ি আসলো, এখন বেদগিরি। আর মীরবাড়ি উল্লেখ করা করছে না করে বেদগিরি করাটাই ভালো। শুনানি শেষে সবচেয়ে বেশি প্রস্তাব পাওয়া নাম পাঠানো হবে জেলা প্রশাসকের কাছে। পরে নির্ধারণ করা হবে ইউনিয়নগুলোর নতুন নাম। তাদেরকে এই গণশুনানিতে আসার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা সর্বোপরি এই ইউনিয়নে আমরা সারাদিন আমরা মাইকিং করেছি। মাইকিং করে এখানে আমরা জনগণকে সাধারণত মতামত প্রকাশের জন্য আমরা আহ্বান করেছি। তারা আজকে আসছে, বহুত লোক এখানে আসছে, তারা তাদের মতামত প্রস্তাব তারা লিখছে, প্রস্তাব করছে আর কি। আমরা এখানে যতগুলো নাম প্রস্তাবনা এসেছে সবগুলোরই নাম আমরা আমাদের কর্তৃপক্ষ ডিসি স্যারকে আমরা এটা অবহিত করব বা তাকে এটা আমরা এটার একটা রিপোর্টটা আমরা দেব। গত 11 জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জের 5টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে 14ই জুন নতুন নামসহ গেজেট প্রকাশের পরই শুরু হয় সমালোচনা। অভিযোগ ওঠে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পারিবারিক উপাধি ও 2 ছেলের নামের সঙ্গে মিল রেখে 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্যোগ নেওয়া হয় নতুন নামকরণের। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, শিবগঞ্জ, বগুড়া। দেশের উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাভিযান নামের এই প্রকল্প বাস্তবায়নে ট্যুরিজম বোর্ড ও বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি সমঝোতা স্বাক্ষর করেছে। বগুড়া সহ উত্তরবঙ্গের 5 জেলার 18টি গ্রামকে পর্যটকদের পরিদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে। মহস্থানগড়, ভাসবিহার কিংবা বুদ্ধবিহার, দেশের সবচেয়ে বড় নদী, বিল আর চরে ঘেরা উত্তরবঙ্গ, কৃষি ভাণ্ডার, চরের বৈচিত্র্য, যাপিত জীবন, অপার সৌন্দর্যের লীলাভূমিও পর্যটনের তেমন পরিচিতি লাভ করতে পারেনি। তবে এবার এই অঞ্চলকে পর্যটনের জন্য ঢেলে সাজাতে নেওয়া হয়েছে উদ্যোগ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সভাকক্ষে স্বাক্ষরিত হলো এই চুক্তি। উত্তরাভিযান নামের এই সমঝোতায় মূলত শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস সহ দেশি বিদেশি পর্যটকদের কাছে গ্রামীণ জীবনের খাঁটি অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরডিএর পরিচালক ডক্টর মাকসুদ আলম খান প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে 5টি জেলার 18টি গ্রামকে এই প্রকল্পের জন্য প্রস্তুত করা হয়েছে। আধুনিক ক্যাফেটেরিয়া রয়েছে, আমাদের ওখানে পুকুর রয়েছে, তারপর পার্ক রয়েছে, প্লেগ্রাউন্ড আছে, ওপেন স্পেস আছে। এই প্রকল্পটা যদি আসলে যেভাবে আমরা চিন্তা করতেছি সেভাবে যদি বাস্তবায়িত হয়, প্রতি গ্রাম থেকে উদ্যোগগুলো এবং সেই উদ্যোগের সাথে সম্পৃক্ত যে তরুণ সমাজ, তাদের বৃহত্তর পরিসরে কর্মসংস্থানের একটা সুযোগ আছে বলে আমরা মনে করি। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তাহারে পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কক্সবাজার বা সিলেটের তুলনায় উত্তরবঙ্গ পর্যটনে কিছুটা পিছিয়ে থাকলেও এই প্রকল্প অর্থনীতির নতুন দুয়ার খুলে দেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। নর্থ বেঙ্গলের আমি বলবো যে এদের রুরাল যে লাইফ অ্যান্ড লাইভলিহুড, এখানে এটা একটি দৃশ্যমান পরিবর্তন আনবে। ইকোনমির মেইন স্ট্রিমে তারা কন্ট্রিবিউট করতে পারবে। এর মাধ্যমে আমাদের রিসোর্সগুলোর যে কি বলে ট্যুরিজম রিসোর্স, এগুলোর মেনটেনেন্সও হবে।
এই প্রকল্পের আরেকটি আকর্ষণীয় দিক হলো হোস্ট ফ্যামিলি বা কমিউনিটি ভিত্তিক পর্যটন ব্যবস্থা। বরেন্দ্র ও চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের এই মডেল ভূমিকা রাখবে। কক্সবাজার, সিলেট এই রিজনগুলো কিন্তু অলরেডি ট্যুরিজমে কিছুটা এগিয়ে রয়েছে। সেই জায়গায় কৃষি নির্ভর উত্তরাঞ্চল কিন্তু অনেক পিছিয়ে। তো এই প্রেক্ষাপটে চরাঞ্চল, আমি যেটা বরেন্দ্র অঞ্চল, তো এগুলোর প্রেক্ষাপটে আমরা যদি হোস্ট ফ্যামিলি করে যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস যে সরকার যে ট্যুরিজমকে উৎসাহিত করার কথা বলছে সেটা হবে। উত্তরাভিযান সফল হলে দেশের পর্যটন মানচিত্রে যুক্ত হবে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। অবশেষে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান এমভি বাংলার জয়যাত্রার। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েল সংঘাতে পারস্য উপসাগরে 3 মাস 27 দিন আটক থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি। গেল রাত 3টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় 31 নাবিক ও ক্রু সহ নিরাপদে জাহাজটির হরমুজ প্রণালী পার হওয়ার খবর নিশ্চিত করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। সংকট কাটিয়ে জাহাজটি জ্বালানি নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের দিকে রওনা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে, ফলে হরমুজ প্রণালীতে আর নৌ অবরোধের শঙ্কা নেই। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে মার্কিন ও মিত্রবাহিনীর জাহাজ প্রস্তুত থাকবে। ট্রাম্প আরও জানান, ইরানের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ফলে মুক্ত হওয়া অর্থ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাস্ক্রো অ্যাকাউন্টে রাখা হবে এবং তা শুধু খাদ্য ও ওষুধ কেনার কাজে ব্যবহার করা যাবে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যে বলেছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।